আমরা সবাই ভাবি যে টাকা না বাঁচার কারণ হলো আমাদের মাইনে কম, কিন্তু সত্যিটা হলো মাইনে বাড়লেও খরচ বাড়ে, মাইনে দ্বিগুণ হলেও মাস শেষে পকেট খালি থাকে। কেন? কারণ সমস্যাটা টাকার অঙ্কে নয়, সমস্যাটা আমাদের মাথার ভেতরে। 1955 সালে একজন ব্রিটিশ লেখক সিরিল নর্থকোপ পার্কিনসন একটা কথা বলেছিলেন, যেটা আজও অক্ষরে অক্ষরে সত্যি। তিনি বলেছিলেন, খরচ সবসময় আয়ের সমান হয়ে যায়। মানে তোমার হাতে যত টাকাই থাকুক, তোমার মন সেটা খরচ করার একটা না একটা কারণ খুঁজে বের করবেই। আজ 10,000 টাকা মাইনে হলে 10,000 খরচ হয়, কাল 20,000 হলে 20,000 খরচ হয়। এই নিয়মকে বলা হয় পার্কিনসন্স ল। আর এটাই হলো তোমার সবচেয়ে বড় আর্থিক শত্রু। একটু ভাবো, যখন প্রথম চাকরি পেয়েছিলে তখন মনে মনে ভেবেছিলে এই টাকায় আমি ঠিকঠাক চালিয়ে নেব আর কিছুটা বাঁচাবো। কিন্তু মাস শেষে কি হলো? কোথা থেকে কোথা টাকা গেল বুঝতেই পারলে না। তারপর মাইনে বাড়ল, আবার একই গল্প। এটা তোমার দুর্বলতা নয়, এটা মানুষের স্বাভাবিক মনোবিজ্ঞান। আমাদের মস্তিষ্ক সবসময় হাতের কাছে যা আছে তা ব্যবহার করতে চায়। টাকা দেখলে খরচ করতে ইচ্ছে করে, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু এই প্রকৃতির নিয়মকে যে মানুষ চ্যালেঞ্জ করতে পারে, সেই মানুষই একদিন আর্থিক স্বাধীনতা পায়। আর সেটা করার জন্য দরকার সঠিক অভ্যেস, সঠিক মানসিকতা আর সঠিক 5টা নিয়ম, যেগুলো আমরা আজ একে একে জানব। এই 5টা নিয়ম শুধু তোমার টাকা বাঁচাবে না, এগুলো তোমার টাকার সাথে সম্পর্কটাই বদলে দেবে। কারণ টাকা বাঁচানো কোনো গণিতের সমস্যা নয়, এটা সম্পূর্ণটাই তোমার মনের খেলা। এবার আসি প্রথম নিয়মে। আর এই নিয়মটা শুনতে যত সহজ মনে হবে, বাস্তবে এটা তত বেশি শক্তিশালী। নিয়মটার নাম হলো পে ইয়োরসেলফ ফার্স্ট, মানে অন্য সবার আগে নিজেকে পেমেন্ট করো। আমরা সাধারণত কি করি? মাস শেষে মাইনে পাই, বাড়ি ভাড়া দিই, বাজার করি, ইএমআই দিই, বন্ধুর সাথে বাইরে খাই, একটু এটা একটু ওটা কিনি। আর মাসের শেষে যদি কিছু বাঁচে তাহলে ভাবি সেটা জমাবো। কিন্তু বাস্তবে কি কিছু বাঁচে? প্রায় কখনোই না। কারণ আমরা আগে খরচ করি, পরে বাঁচানোর কথা ভাবি। আর এটাই হলো সবচেয়ে বড় ভুল। বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারী ওয়ারেন বাফেট একটা কথা বলেছিলেন, যেটা আমার মনে গেঁথে গেছে। তিনি বলেছিলেন, খরচ করার পর যা বাঁচে তা সঞ্চয় করো না, বরং সঞ্চয় করার পর যা বাঁচে তা খরচ করো। এই একটা বাক্যের মধ্যে লুকিয়ে আছে আর্থিক স্বাধীনতার সবচেয়ে বড় রহস্য। মানে টাকা আসার সাথে সাথে প্রথমেই একটা নির্দিষ্ট অংশ আলাদা করে রেখে দাও, তারপর বাকি টাকা দিয়ে সংসার চালাও। এখন প্রশ্ন হলো, কতটা আলাদা করবে? বিশেষজ্ঞরা বলেন মাইনের অন্তত 20%। মানে যদি তোমার মাসিক আয় 10,000 টাকা হয়, তাহলে মাইনে পাওয়ার সাথে সাথেই 2,000 টাকা একটা আলাদা অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। যদি 20,000 হয় তাহলে 4,000। এটাকে ছুঁয়ো না, দেখো না, ভুলে যাও যে এই টাকা আছে। কিন্তু শুধু আলাদা অ্যাকাউন্টে রাখলেই হবে না, সেই অ্যাকাউন্টের এটিএম কার্ড তোমার মানিব্যাগে রেখো না। কারণ টাকা যদি নাগালের মধ্যে থাকে, তাহলে মন সব সময় সেটা খরচ করার কারণ খুঁজে বের করবে। চোখের আড়াল হলে মনের আড়াল হয়, আর এটাই এই নিয়মের আসল শক্তি। যখন তোমার মেইন অ্যাকাউন্টে কম টাকা দেখবে, তোমার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আনবে। তুমি নিজেই বুঝতে পারবে কোন খরচটা দরকার আর কোনটা শুধু ইচ্ছে। শুরুতে মনে হবে কম টাকায় সংসার চলবে না, কিন্তু বিশ্বাস করো, মানুষ পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা রাখে। যে মাসে তুমি ভেবেছিলে 10,000 ছাড়া চলবে না, সেই মাসেই 8,000-এ চলে যাবে। কারণ মস্তিষ্ক বাধ্য হবে বিকল্প খুঁজে নিতে। এটা কৃপণতা নয়, এটা হলো নিজের ভবিষ্যতের প্রতি সম্মান দেখানো। নিজেকে প্রথমে পেমেন্ট করা মানে নিজের স্বপ্নকে প্রথমে গুরুত্ব দেওয়া। এবার আসি দ্বিতীয় নিয়মে। আর এই নিয়মটা জানার পর তুমি কখনো আগের মতো কেনাকাটা করতে পারবে না। নিয়মটার নাম হলো টাইম ভার্সেস মানি, মানে টাকাকে টাকায় নয়, সময়ে পরিমাপ করো। একটু ভাবো, তুমি যখন কোনো জিনিস কিনতে যাও তখন কি দেখো? দাম দেখো, 2,000 টাকার শার্ট, 5,000 টাকার জুতো, 15,000 টাকার ফোন। কিন্তু এই দামের পেছনে আসলে কি লুকিয়ে আছে সেটা কি কখনো ভেবেছ? লুকিয়ে আছে তোমার জীবনের একটা অংশ, তোমার ঘাম, তোমার পরিশ্রম, তোমার সময়। এটাকে বোঝার জন্য একটা সহজ হিসেব করো। ধরো তোমার মাসিক আয় 20,000 টাকা, মাসে গড়ে তুমি কাজ করো 200 ঘন্টা, তাহলে তোমার 1 ঘন্টার পরিশ্রমের মূল্য হলো 100 টাকা। এখন যদি তুমি 2,000 টাকার একটা শার্ট কিনতে যাও, তাহলে নিজেকে জিজ্ঞেস করো, এই একটা শার্টের জন্য আমি কি আমার জীবনের 20 ঘন্টা দিতে রাজি? 20 ঘন্টা মানে 2.5টে কর্মদিবস, শুধু একটা শার্টের জন্য। এই ধারণাটা প্রথম বিস্তারিতভাবে বলেছিলেন ভিকি রবিন তার বিখ্যাত বই ইয়োর মানি অর ইয়োর লাইফে। তিনি বলেছিলেন, টাকা আসলে জমাট বাঁধা জীবন শক্তি। তুমি তোমার সময় বিক্রি করে টাকা পাও। তাই যখন টাকা খরচ করো, আসলে তুমি তোমার জীবনের একটা টুকরো খরচ করছো।
এই কথাটা মাথায় ঢুকে গেলে 90% অপ্রয়োজনীয় কেনাকাটা এমনিতেই বন্ধ হয়ে যাবে। আমাদের সমাজে একটা অদ্ভুত খেলা চলে। শপিং মলে ঢুকলে চোখ ধাঁধানো আলো, সুন্দর সাজানো জিনিস, বড় বড় সেলের বোর্ড, সব মিলিয়ে মনে হয় এখনই না কিনলে মহা ক্ষতি হয়ে যাবে। অনলাইনে ঢুকলে ফ্ল্যাশ সেল, লিমিটেড টাইম অফার আর কাউন্টডাউন টাইমার, এই সব কিছু তোমার মস্তিষ্কে একটাই বার্তা পাঠায়, এখনই কিনে ফেলো, পরে ভাববে। কিন্তু পরে যখন ভাবো তখন বুঝতে পারো সেই জিনিসটার আসলে কোনো দরকার ছিল না। তাই এখন থেকে যে কোনো বড় কেনাকাটার আগে একটাই প্রশ্ন নিজেকে করো, এই জিনিসটা কিনতে আমার কত ঘন্টার পরিশ্রম লাগছে, আর সেই পরিশ্রমের বিনিময়ে এই জিনিসটা কি সত্যি সেটুকু মূল্যবান? যদি উত্তর হ্যাঁ হয়, কিনে ফেলো। যদি একটুও দ্বিধা লাগে, থামো, কারণ দ্বিধাই হলো তোমার মস্তিষ্কের সৎ উত্তর। এই নিয়মটা তোমাকে কৃপণ করবে না, বরং এটা তোমাকে সচেতন করবে। তুমি তখনও কিনবে, তবে শুধু সেটাই কিনবে যেটা সত্যি তোমার জীবনে মূল্য যোগ করে, আর বাকি সব চকচকে ফাঁদ থেকে তুমি নিজেই বেরিয়ে আসতে পারবে। এবার আসি তৃতীয় নিয়মে, আর এই নিয়মটা বিশেষ করে তাদের জন্য যারা অনলাইন শপিং করেন। সেল দেখলে লোভ সামলাতে পারেন না, আর পরে বাড়ি এসে অনুশোচনা করেন। নিয়মটার নাম হলো 72 ঘন্টার নিয়ম। একটা দৃশ্য কল্পনা করো, রাত 10টা, তুমি ফোনে স্ক্রোল করছো, হঠাৎ একটা বিজ্ঞাপন চোখে পড়ল, দারুণ একটা জিনিস, দামও কম, আর উপরে লেখা আছে মাত্র 3 ঘন্টা বাকি। তোমার বুকের মধ্যে একটা তাড়া অনুভব হলো, মনে হলো এখনই না কিনলে মিস হয়ে যাবে, আর তুমি কিনে ফেললে। পরের দিন সকালে উঠে ফোনে নোটিফিকেশন দেখলে, অর্ডার কনফার্মড, আর মনে মনে ভাবলে এটা কি আসলেই দরকার ছিল? এই অনুভূতিটার একটা বৈজ্ঞানিক নাম আছে, একে বলা হয় ইম্পালস বাইং, আর এর পেছনে কাজ করে আমাদের মস্তিষ্কের ডোপামিন সিস্টেম। যখন আমরা কোনো নতুন জিনিস দেখি যেটা আমাদের ভালো লাগে, তখন মস্তিষ্ক ডোপামিন নামক একটা রাসায়নিক ছেড়ে দেয়, যেটা আমাদের ভেতরে একটা উত্তেজনা তৈরি করে। এই উত্তেজনার মুহূর্তে আমরা যুক্তি দিয়ে ভাবতে পারি না, শুধু অনুভব করি, আর সেই অনুভূতির বশে কিনে ফেলি। মার্কেটিং বিশেষজ্ঞরা এই দুর্বলতাটা খুব ভালো করে জানেন, তাই তারা কাউন্টডাউন টাইমার দেন, লিমিটেড স্টক দেখান, ফ্ল্যাশ সেল করেন, শুধু তোমার ডোপামিনকে জাগিয়ে তুলতে। তাহলে এই ফাঁদ থেকে বেরোনোর উপায় কি? উপায় হলো 72 ঘন্টার নিয়ম। নিয়ম যা অত্যন্ত সহজ। যখনই 500 টাকার বেশি কোনো জিনিস কিনতে ইচ্ছে করবে, সেটা সাথে সাথে কিনবে না। একটা নোটবুকে বা ফোনে লিখে রাখবে জিনিসের নাম, দাম আর কেন কিনতে চাইছো। তারপর 72 ঘন্টা অপেক্ষা করবে। 3 দিন পর সেই নোটটা আবার পড়বে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখবে সেই তাড়াটা আর নেই, সেই উত্তেজনা মিলিয়ে গেছে, আর তুমি নিজেই বুঝতে পারবে ওটা আসলে প্রয়োজন ছিল না, শুধু একটা মুহূর্তের ইচ্ছে ছিল। গবেষণা বলছে মানুষ যত বেশি সময় নিয়ে কেনাকাটার সিদ্ধান্ত নেয়, তত কম অনুশোচনা হয়, আর যত তাড়াহুড়ো করে কেনে, তত বেশি পরে মনে হয় টাকাটা নষ্ট হয়ে গেল। 72 ঘন্টা তোমার মস্তিষ্ককে সময় দেয় ডোপামিনের ঢেউ থেমে যেতে আর যুক্তি বুদ্ধি ফিরে আসতে। এই ছোট্ট অভ্যাসটা প্রতি মাসে তোমার হাজার হাজার টাকা বাঁচাতে পারে। আর যদি 72 ঘন্টা পরেও মনে হয় জিনিসটা সত্যিই দরকার, তাহলে কিনে ফেলো, কোনো অপরাধ বোধ ছাড়াই, কারণ তখন সেটা আর আবেগের সিদ্ধান্ত নয়, সেটা সচেতন সিদ্ধান্ত। আর সচেতনভাবে নেওয়া প্রতিটা সিদ্ধান্তই তোমাকে আর্থিকভাবে একটু একটু করে শক্তিশালী করে তোলে। এবার আসি চতুর্থ নিয়মে, আর এই নিয়মটা হয়তো তোমাকে একটু অস্বস্তিতে ফেলবে, কারণ এটা সরাসরি আমাদের সমাজের একটা গভীর সমস্যাকে স্পর্শ করে। নিয়মটার নাম হলো দিদেরো এফেক্ট, আর এই এফেক্ট প্রতিদিন চুপচাপ তোমার পকেট খালি করে যাচ্ছে, অথচ তুমি টেরও পাচ্ছ না। 18 শতকের বিখ্যাত ফরাসি দার্শনিক দেনি দিদেরো একবার একটা সুন্দর লাল গাউন উপহার পেয়েছিলেন। গাউনটা পরার পর হঠাৎ তার মনে হলো তার পুরনো চেয়ারটা এই গাউনের সাথে মানাচ্ছে না, তাই নতুন চেয়ার কিনলেন। তারপর মনে হলো চেয়ারের সাথে টেবিলটা বেমানান, টেবিল বদলালেন। তারপর পর্দা, তারপর দেয়ালের ছবি, তারপর একে একে পুরো ঘর বদলে গেল। একটা বিনামূল্যের গাউন তাকে সর্বশান্ত করে দিয়েছিল। এই ঘটনা থেকেই জন্ম নিয়েছে দিদেরো এফেক্টের তত্ত্ব। আজকের দিনে এই এফেক্ট আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তুমি একটা নতুন ফোন কিনলে, হঠাৎ পুরনো হেডফোনটা খারাপ লাগতে শুরু করে। নতুন হেডফোন কিনলে মনে হয় ফোনের কাভারটাও বদলানো দরকার। নতুন জুতো কিনলে পুরনো ব্যাগটা বেমানান লাগে। একটা কেনাকাটা 10টা কেনাকাটার দরজা খুলে দেয়। আর এই চক্রের কোনো শেষ নেই, কারণ বাজার সব সময় তোমাকে মনে করিয়ে দেবে যে তোমার কাছে যা আছে সেটা যথেষ্ট নয়, আরও ভালো কিছু দরকার। এর সাথে যুক্ত হয় আরেকটা বিপজ্জনক ফাঁদ, লাইফস্টাইল ক্রিপ, মানে মাইনে বাড়ার সাথে সাথে জীবনযাত্রার মানও বাড়তে থাকে। আগে লোকাল বাসে যেতে, এখন ওলা করো। আগে ঘরে রান্না করতে, এখন সুইগি থেকে অর্ডার করো। আগে সাধারণ চা খেতে, এখন ক্যাফেতে 300 টাকার কফি খাও। প্রতিটা পরিবর্তন একা একা ছোট মনে হয়, কিন্তু সব মিলিয়ে প্রতি মাসে হাজার হাজার টাকা বেরিয়ে যায়, আর তুমি বুঝতেও পারো না কখন। এর পেছনে আরও একটা গভীর কারণ আছে। আমরা মানুষ সামাজিক প্রাণী। আমরা সবসময় আশেপাশের মানুষের সাথে নিজেকে তুলনা করি।
বন্ধুর নতুন বাইক দেখলে মনে হয় আমারও একটা দরকার। সহকর্মীর দামি ফোন দেখলে মনে হয় আমার ফোনটা পুরনো হয়ে গেছে। প্রতিবেশীর বড় টিভি দেখলে নিজের টিভিটা ছোট লাগে। এই তুলনার খেলায় কেউ কোনোদিন জেতে না, কারণ সবসময় কেউ না কেউ থাকবে যার কাছে আরও ভালো কিছু আছে। এই দৌড়ের কোনো শেষ রেখা নেই। তাহলে এই ফাঁদ থেকে বেরোনোর উপায় কি? উপায় একটাই, আপগ্রেডকে পিছিয়ে দাও। যতদিন তোমার ফোন চলছে ততদিন নতুন মডেল আসার অজুহাতে বদলিও না। যতদিন তোমার গাড়ি চলছে ততদিন প্রতিবেশীর নতুন গাড়ি দেখে নিজেরটা বদলিও না। জিনিসকে ব্যবহার করো, জিনিসকে নিজের সম্মানের প্রতীক বানিও না। কারণ সত্যিকারের সম্পদ কখনো দেখানো যায় না, সেটা থাকে ব্যাংকের অ্যাকাউন্টে, বিনিয়োগের খাতায় আর মনের শান্তিতে। যে মানুষ সবচেয়ে দামি জিনিস পরে সে সবচেয়ে ধনী নয়, ধনী সে যার কাছে সবচেয়ে বেশি বিকল্প আছে। এবার আসি পঞ্চম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মে। এই নিয়মটা না জানলে আগের 4টে নিয়ম মেনে চললেও তুমি আসলে পিছিয়ে পড়তে থাকবে। আর এই সত্যিটা বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারে কেউ বলে না। নিয়মটার নাম হলো বিট ইনফ্লেশন, মানে মুদ্রাস্ফীতিকে হারাও। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে একটাই কথা, বাবা পয়সা বাঁচাও, ব্যাংকে রাখো, সেখানে পয়সা সেফ থাকবে। এই কথাটা আমাদের বাবা মা, দাদা দাদি বলেছেন, স্কুলে শেখানো হয়েছে, কিন্তু কেউ বলেনি যে এই পরামর্শটা আসলে তোমার সাথে একটা নিষ্ঠুর মজা করছে। কারণ ব্যাংকে রাখা তোমার টাকা আসলে প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছে। আর সেই ঘাতকের নাম হলো মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। এটাকে একটু সহজ করে বুঝি। ধরো আজ একটা বাজারের থলে ভরা জিনিসপত্রের দাম 100 টাকা। ভারতে গড় মুদ্রাস্ফীতির হার প্রতি বছর প্রায় 6 থেকে 7%। মানে আগামী বছর সেই একই থলে ভরা জিনিস কিনতে লাগবে 107 টাকা। আর 10 বছর পর সেই একই জিনিসের দাম হবে প্রায় 200 টাকা। এখন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট তোমাকে দিচ্ছে বছরে মাত্র 3 থেকে 4% সুদ। মানে মুদ্রাস্ফীতি তোমার টাকার ক্ষমতা কমাচ্ছে 7% হারে, আর ব্যাংক বাড়াচ্ছে মাত্র 3% হারে। এই তফাৎটাই তোমাকে প্রতি বছর গরিব করে তুলছে, অথচ তুমি ভাবছো তুমি সঞ্চয় করছো। একটা গল্প দিয়ে বোঝাই। ধরো তোমার এক বন্ধু আছে যে প্রতি মাসে 5,000 টাকা ব্যাংকে রাখে। 10 বছর পর তার ব্যাংকে জমা হয় 6 লাখ টাকার মতো। কিন্তু সেই 6 লাখ টাকা দিয়ে সে যা কিনতে পারবে সেটা আজকের 4 লাখ টাকার সমান। মানে 10 বছর ধরে প্রতি মাসে কষ্ট করে টাকা বাঁচিয়ে সে আসলে 2 লাখ টাকা হারিয়েছে। এটাই হলো মুদ্রাস্ফীতির নিষ্ঠুর গণিত। ব্যাংকে রাখা টাকা সেই বরফের মতো, যেটা ফ্রিজে না রেখে টেবিলে রেখে দিলে আস্তে আস্তে গলে যায়। সংখ্যায় একই থাকে কিন্তু আসল মূল্য কমতে থাকে। তাহলে ধনী মানুষরা কি করেন? তারা টাকাকে ঘুম পাড়ান না, তারা টাকাকে কাজে লাগান। তারা প্রতিটা টাকাকে একজন সৈনিকের মতো মনে করেন, যার কাজ হলো যুদ্ধে নামা আর আরও টাকা নিয়ে ফিরে আসা। আর এই যুদ্ধের মাঠের নাম হলো বিনিয়োগ। কিন্তু বিনিয়োগ শুনলেই অনেকের মনে ভয় আসে, মনে হয় এটা শুধু ধনীদের জন্য, বা এটা অনেক জটিল, বা এতে টাকা হারিয়ে যাবে। কিন্তু সত্যি হলো আজকের দিনে বিনিয়োগ শুরু করা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। শুরু করতে পারো ইন্ডেক্স ফান্ড দিয়ে। ইন্ডেক্স ফান্ড হলো এমন একটা বিনিয়োগ যেখানে তুমি একসাথে ভারতের সেরা 50টা বা 100টা কোম্পানিতে বিনিয়োগ করতে পারো। ঐতিহাসিকভাবে ভারতের নিফটি 50 ইন্ডেক্স গত 20 বছরে গড়ে 12 থেকে 14% হারে বেড়েছে। মানে যেখানে ব্যাংক দিচ্ছে 3%, সেখানে ইন্ডেক্স ফান্ড দিয়েছে 4 গুণের বেশি। এছাড়া সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির মাধ্যমে মাত্র 500 টাকা থেকেও প্রতি মাসে বিনিয়োগ শুরু করা যায়। সোনায় বিনিয়োগও দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটা শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে। কিন্তু সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে চক্রবৃদ্ধি সুদে, কম্পাউন্ডিংয়ে। অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, চক্রবৃদ্ধি সুদ হলো দুনিয়ার অষ্টম আশ্চর্য। যে এটা বোঝে সে উপার্জন করে, যে বোঝে না সে দেয়। একটা উদাহরণ দিই, যদি তুমি আজ থেকে প্রতি মাসে মাত্র 2000 টাকা এমন জায়গায় বিনিয়োগ করো যেখানে বার্ষিক রিটার্ন 12%, তাহলে 30 বছর পর তোমার কাছে থাকবে প্রায় 1,85,00,000 টাকা। কিন্তু তুমি আসলে দিয়েছ মাত্র 7,20,000 টাকা। বাকি 1,77,00,000 টাকা তৈরি করেছে তোমার টাকা নিজে, শুধু কাজ করে করে। এটাই হলো কম্পাউন্ডিংয়ের জাদু। তাই আজ থেকেই মনের ভেতর এই ধারণাটা গেঁথে নাও, টাকা বাঁচানো আর টাকা বাড়ানো এক জিনিস নয়। টাকা বাঁচানো হলো শুরু, আর টাকা বাড়ানো হলো আসল গন্তব্য। তোমার প্রতিটা টাকা একটা বীজের মতো। সেই বীজকে ব্যাংকের অন্ধকার ভল্টে বন্দি করে রেখো না, সেটাকে সঠিক মাটিতে বুনে দাও, যত্ন করো। আর একদিন সেই একটা বীজ থেকে জন্ম নেবে একটা বিশাল বটগাছ, যার ছায়ায় তোমার আর তোমার পরিবারের সারা জীবন আরামে কাটবে। এতক্ষণ ধরে আমরা 5টা নিয়মের কথা বললাম, কিন্তু এখন একটু থামো, একটু গভীরে যাও। কারণ এই 5টা নিয়ম শুধু টাকার নিয়ম নয়, এগুলো আসলে জীবন দেখার একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি। একটা প্রশ্ন করি তোমাকে, দুজন মানুষ একই অফিসে কাজ করে, একই মাইনে পায়, একই শহরে থাকে। 10 বছর পর একজনের কাছে কোনো সঞ্চয় নেই, ঋণ আছে, আর প্রতি মাসে একই চিন্তা। আর অন্যজনের কাছে আছে একটা ছোট্ট বিনিয়োগের পোর্টফোলিও, কিছু সঞ্চয়, আর মনের মধ্যে একটা শান্তি। এই দুজনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য মাইনেতে নয়,
পার্থক্য মাথায়, পার্থক্য অভ্যাসে, পার্থক্য প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। আমাদের সমাজ আমাদের শিখিয়েছে বর্তমানে বাঁচতে, এখন উপভোগ করো, পরে দেখা যাবে। কিন্তু ধনী মানুষরা শেখেন ভবিষ্যতের জন্য বর্তমানে ত্যাগ করতে। এটা কোনো কঠিন দর্শন নয়, এটা শুধু একটা অভ্যাসের পরিবর্তন। প্রতিদিন সকালে উঠে তুমি যে সিদ্ধান্তগুলো নাও, সেইগুলোর সমষ্টিই তোমার আর্থিক ভবিষ্যৎ নির্মাণ করে। একটা কফির বদলে বাড়ির চা, একটা অপ্রয়োজনীয় কেনাকাটা না করা, মাইনে পেয়ে আগে বিনিয়োগ করা, এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো একদিন একটা বিশাল পরিবর্তন নিয়ে আসে। কিন্তু সবচেয়ে বড় বাধা কোথায়? সবচেয়ে বড় বাধা হলো নিজের মনের ভেতরে। আমরা পরিবর্তনকে ভয় পাই, আমরা অনিশ্চিততাকে ভয় পাই। আমরা ভাবি, আমি কি পারবো? আমার কি যথেষ্ট টাকা আছে? আমি কি সঠিক সময় শুরু করছি? কিন্তু সত্যি হলো, শুরু করার সবচেয়ে ভালো সময় ছিল 10 বছর আগে, আর দ্বিতীয় সবচেয়ে ভালো সময় হলো আজ, এই মুহূর্তে, এখনই। গরিব মানুষ বলে একদিন শুরু করব, ধনী মানুষ বলে আজ থেকেই শুরু করি। এই একটা শব্দের পার্থক্য, একদিন আর আজ, এই দুটো শব্দই নির্ধারণ করে দেয় তোমার আর্থিক ভবিষ্যৎ কেমন হবে। কারণ একদিন বলতে বলতে জীবন কেটে যায়, আর আজ বলে যে এগিয়ে যায়, সেই একদিন পেছন ফিরে দেখে বুঝতে পারে সেই একটা সিদ্ধান্তই তার জীবন বদলে দিয়েছিল। তুমি মধ্যবিত্ত পরিবারে জন্মেছ বলে তোমার স্বপ্ন ছোট হবে এমন কোনো নিয়ম নেই। তুমি বেশি পড়াশুনো করনি বলে তুমি আর্থিক স্বাধীনতা পাবে না এমন কোনো নিয়ম নেই। তোমার মাইনে কম বলে তুমি কখনো বিনিয়োগ করতে পারবে না এমন কোনো নিয়ম নেই। এই সব ধারণাগুলো তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, সমাজ দিয়ে, পরিবেশ দিয়ে, পরিস্থিতি দিয়ে। কিন্তু এই ধারণাগুলো সত্য নয়, এগুলো শুধু বিশ্বাস। আর বিশ্বাস বদলানো যায়, অভ্যাস বদলানো যায়, জীবন বদলানো যায়। আজকের এই ভিডিওতে যা শিখলে সেটা শুধু 5টা নিয়ম নয়, এটা হলো একটা নতুন মানসিকতার জন্ম, একটা নতুন দৃষ্টিভঙ্গি, যেখানে তুমি আর টাকার পেছনে ছুটবে না, বরং তোমার টাকা তোমার হয়ে ছুটবে। যেখানে তুমি আর মাসের শেষে শূন্য ব্যালেন্স দেখে হতাশ হবে না, বরং প্রতি মাসে একটু একটু করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাবে। এই পরিবর্তনটা কঠিন নয়, শুধু দরকার একটা সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্ত নেওয়ার সময় হলো এখন। আমরা একসাথে অনেকটা পথ হেঁটে এলাম আজকে, 5টা নিয়ম শিখলাম, অনেক সত্যি কথা জানলাম, অনেক ভুল ধারণা ভাঙলাম। এখন শেষ করার আগে একবার পেছন ফিরে তাকাই, একবার মনে করি আজকে কি কি শিখলাম। প্রথম নিয়ম, পে ইয়োরসেলফ ফার্স্ট। মাইনে পাওয়ার সাথে সাথে আগে নিজেকে দাও, তারপর বাকি সবাইকে। খরচ করার পর যা বাঁচে তা সঞ্চয় নয়, সঞ্চয় করার পর যা বাঁচে তাই খরচ। দ্বিতীয় নিয়ম, টাইম ভার্সেস মানি। টাকাকে টাকায় নয়, জীবনের সময়ে মাপো। প্রতিটা কেনাকাটার আগে জিজ্ঞেস করো, এই জিনিসটা আমার কত ঘন্টার জীবনের বিনিময়। তৃতীয় নিয়ম, 72 ঘন্টার নিয়ম থেকে সাবধান। আবেগের মুহূর্তে কখনো বড় কেনাকাটা নয়, 3 দিন অপেক্ষা করো, তারপর সিদ্ধান্ত নাও। চতুর্থ নিয়ম, দিদেরও এফেক্ট থেকে সাবধান। একটা নতুন জিনিস 10টা নতুন জিনিসের দরজা খুলে দেয়। জিনিসকে ব্যবহার করো, জিনিসকে পরিচয় বানিও না। পঞ্চম নিয়ম, বিট ইনফ্লেশন। টাকা বাঁচানো যথেষ্ট নয়, টাকাকে কাজে লাগাও। মুদ্রাস্ফীতিকে হারাতে হলে বিনিয়োগের কোনো বিকল্প নেই। এই 5টা নিয়ম মনে রাখার একটা সহজ উপায় আছে। নিজেকে প্রথমে দাও, সময় দিয়ে মাপো, সময় নিয়ে কেনো, দেখানো ছেড়ে দাও, আর টাকাকে দৌড়াতে দাও। এই 5টা কথা যদি প্রতিদিন সকালে মনে রাখতে পারো, তাহলে তোমার আর্থিক জীবন আস্তে আস্তে বদলে যেতে শুরু করবে। কিন্তু জানো সবচেয়ে বড় কথা কি? জ্ঞান একা কাউকে বদলায় না, বদলায় কাজ। আজকে এই ভিডিও দেখার পর যদি শুধু একটাও কাজ করো, শুধু একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খোলো, বা প্রথমবার 500 টাকার একটা এসআইপি শুরু করো, বা পরের কেনাকাটার আগে 72 ঘন্টা অপেক্ষা করো, তাহলেই এই ভিডিওটা সফল। কারণ একটা ছোট্ট পদক্ষেপ কোনো পদক্ষেপ না নেওয়ার চেয়ে অনেক অনেক বেশি মূল্যবান। তোমার জীবনের সবচেয়ে দামি সম্পদ কি জানো? এই মুহূর্ত, এই এখন। কারণ সময় একবার চলে গেলে আর ফেরে না। টাকা হারালে আবার আসে, সময় হারালে আর আসে না। তুমি আজ যে সিদ্ধান্ত নেবে, সে সিদ্ধান্ত 5 বছর পর তোমার জীবনকে সংজ্ঞায়িত করবে। 5 বছর পর তুমি হয় পেছন ফিরে বলবে, কাশ সেদিন শুরু করতাম, অথবা বলবে, ভালো করেছিলাম সেদিন শুরু করেছিলাম। সেই পছন্দটা তোমার, সেই সিদ্ধান্তটা তোমার। কেউ তোমার হয়ে এই পথটা হাঁটতে পারবে না। কিন্তু একটা কথা মনে রেখো, প্রতিটা বড় যাত্রা শুরু হয় একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে, আর সেই পদক্ষেপটা নেওয়ার সময় হলো আজ, এখনই, এই মুহূর্তে। যদি এই ভিডিওটা তোমার কোনো কাজে এসে থাকে, যদি এই 5টা নিয়মের মধ্যে একটাও তোমার মনে গেঁথে গিয়ে থাকে, তাহলে এই ভিডিওটা তোমার সেই বন্ধুকে পাঠিয়ে দাও যে প্রতি মাসের শেষে টাকা গেল কোথায় বলে হাহুতাশ করে। কারণ ভালো জিনিস ভাগ করে নিলে সেটা আরও বড় হয়। আর কমেন্টে লিখে জানাও এই 5টা নিয়মের মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি কাজে আসবে বলে মনে হচ্ছে। আমি প্রতিটা কমেন্ট পড়ি, প্রতিটা উত্তর দেওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ, একটা কথা,
টাকা বাঁচানো একদিক, কিন্তু টাকা বরবাদ না হওয়া সেটা আরেক দিক। এমন কিছু ভুল আছে যেগুলো আমরা প্রতিদিন করি, অজান্তে, অবুঝে, যেগুলো আমাদের কখনো আর্থিক স্বাধীনতার কাছে পৌঁছাতে দেয় না। সেই ভুলগুলো কি, সেগুলো কিভাবে এড়ানো যায়, সেটা নিয়ে আমার পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই ভিডিওটা মিস করো না। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেলটা বাজিয়ে দাও, যাতে সেই ভিডিও আসার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। মনে রেখো, তুমি যেখানে আছো সেটা তোমার শুরু, তোমার শেষ নয়। তোমার স্বপ্ন দেখার অধিকার আছে, আর সেই স্বপ্ন পূরণ করার সামর্থ্যও আছে। শুধু দরকার সঠিক পথ, সঠিক অভ্যাস আর একটু ধৈর্য। আজকের এই ভিডিও সেই পথেরই একটা ছোট্ট দিক নির্দেশনা ছিল। বাকি পথটা তোমাকেই হাঁটতে হবে, আর আমি বিশ্বাস করি তুমি পারবে।